হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমরা পার্সেন্টেজের টাইপ 2 শুরু করব। টাইপ 2। তো টাইপ 2 এর যে বিষয়গুলো জানা দরকার সেগুলো একটু আলোচনা করি। 10% মানে আমরা কত জানি? 10% মানে জানি আমরা 10/100। এটা মানে হচ্ছিল 1/10। ওকে, যদি বলা হয় যে 10% বৃদ্ধি পাচ্ছে, এর মানে কি? 10% বৃদ্ধি পাচ্ছে মানে 10 থেকে 1 বাড়ছে, মানে চেঞ্জ হচ্ছে 10 থেকে 11। ওকে, মানে 10-এর উপরে 1 বৃদ্ধি পাচ্ছে মানে 10 থেকে 11। ওকে, এবার যদি বলে 10% হ্রাস পাচ্ছে, 10% মানে 1/10, কারণ 10 থেকে 1 কমছে মানে 10 থেকে হচ্ছে 9। এটা তো বেসিক আমাদের জানা দরকার। ঠিক আছে, এবারে চলো অঙ্ক শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো কি বলছে, দ্য পপুলেশন of a city is 25,000 if it is increasing at the rate of 10% every year, then population of the city after 2 years is, মানে একটি শহরের জনসংখ্যা 25,000 যদি প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায় তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তো আমরা এটা নর্মাল 3টে মেথডে করব। হ্যাঁ, প্রথমে দেখো নর্মাল মেথডে করি, যে বর্তমান জনসংখ্যা 25,000, বর্তমান জনসংখ্যা হচ্ছে 25,000। ওকে, প্রত্যেক বছর বৃদ্ধি পাচ্ছে তো 10% হারে। 10% মানে কত? 10% মানে বললাম 1/10, মানে 10 থেকে 1 বাড়ছে মানে 11 হচ্ছে। ঠিক আছে, এটা জনসংখ্যা ছিল আমার। এখান থেকে দ্বিতীয় বছর জনসংখ্যা মানে প্রথম বছর বাড়বে হচ্ছে এটা প্রথম বছরে বেড়ে গেল। এরপরে দ্বিতীয় বছরেও একই হারে বাড়ছে, মানে দ্বিতীয় বছরের পরিবর্তনটা 11/10 হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তো 0 0 কেটে দেবো, 0 0 কেটে দেবো। এই গুণটা কীভাবে করবো দেখো, তাড়াতাড়ি হবে। 25-এর সঙ্গে 11 গুণ করব, তাহলে 25 গুণ 11, এটা মানে কত? এটা মানে 275। এখানে একটা 0 ছিল, তাহলে এখানে একটা 0 হবে। ওকে, এটার সাথে আবার 11 গুণ করব, এটার সাথে আবার 11 কীভাবে গুণ করবো শিখেছিলাম তোমাদের গুণ করা, যে এখানে 5 হবে, এখানে 2 হবে, 5-এর সাথে 12, 12 2, আর এখানে 1 চলে গেল, তার মানে থাকছে হচ্ছিল, সরি 5-এর সাথে 12 2, এখানে 1 থাকলো, 7 2 9, এখানে এরকম থাকলো। ওকে, তার মানে 5 2 9 1 10, 3 1 থাকলো 3, তার মানে 3025। এখানে একটা 0 ছিল, তার মানে এটা অ্যান্সার হবে 30250। ওকে, 30250। এটা নর্মাল ভাবে হলো। ঠিক আছে, নর্মাল। আমরা চেষ্টা করবো সমস্ত অঙ্ক রেশিও মেথডে করার। ওকে, রেশিও মেথড। তো এই অঙ্কটা দেখো রেশিও মেথডে কীভাবে করবো দেখো, যে পরিবর্তন কত? পরিবর্তন হচ্ছে 10%, মানে হচ্ছে 1/10, তাই তো? প্রথম বছরের পরিবর্তন হচ্ছে 10 থেকে 11, দ্বিতীয় বছরের পরিবর্তন হচ্ছে 10 থেকে 11, তার মানে টোটাল পরিবর্তন হচ্ছিল 100 থেকে 121। ওকে, এটা হচ্ছে প্রথম, মানে এটা হচ্ছে প্রথম জনসংখ্যা কত? প্রথম জনসংখ্যা ছিল 25,000। ওকে, তো এটার সাথে কত গুণ করলে 25,000? এটার সাথে যদি 250 গুণ করে তাহলে 25,000 হবে। তাহলে এখানেও তাহলে 250 গুণ হবে। ওকে, 250 গুণ করলে হবে 30250। ওকে, তো এটা আমাদের ফাইনাল অ্যান্সার। আমরা চেষ্টা করব সমস্ত অঙ্ক রেশিও মেথডে করার, সুবিধা হবে এটাতে, রেশিও মেথডে করা। এটা হচ্ছে প্রথম বছরের জনসংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে 2 বছর পর জনসংখ্যা, এটা হবে। চলো নেক্সট কোশ্চেন দেখি, যে ইফ এ নাম্বার ইজ সাকসেসিভলি ডিক্রিজ বাই 25%, 40% অ্যান্ড 20%, দেন ইট বিকামস এত, হোয়াট ইজ দ্য নাম্বার? ঠিক আছে, এখানে দেখো তিনখানে পরিবর্তন দেওয়া আছে। এই 25% মানে কত? 25% মানে হচ্ছিল 1/4, এটা কি ডিক্রিজ হয়েছে।
40% মানে হচ্ছিল 2 এর 5, এটা কি ডিক্রিজ হয়েছে। আর 20% মানে হচ্ছিল 1 এর 5, এটাও ডিক্রিজ হয়েছে। তো আমি এটা রেশিও মেথডে করাবো। রেশিও মেথডে তোমাদের সমস্ত অঙ্কগুলো হবে একসাথেই। এগুলো সব ডিক্রিজ হয়েছে এবং ইট বিকামস হচ্ছে এত, যেটা হোয়াট ইজ দ্য নাম্বার, এটা কি এই নাম্বারটা হয়েছে পরে, তাহলে নাম্বারটা কত ছিল আগে সেই বিষয়টা তোমার বের করতে হবে। যে 4 থেকে 1 কমেছে, 4 থেকে 1 কমেছে মানে নাম্বারটা 3 হবে। 5 থেকে 2 কমেছে মানে নাম্বারটা 3 হবে। আর এখানে 5 থেকে 1 কমেছে মানে নাম্বারটা 4 হবে। ওকে, তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, কত কেটে দিলাম, এটা কাটাকাটি যাবে, তাহলে 25 থেকে 9। ওকে, তাহলে এটা নাম্বারটা হয়েছে, এটা নাম্বারটা আগে ছিল, এটা হচ্ছে ওল্ড, ঠিক আছে, এটা ওল্ড, এটা আগে ছিল, এটা নিউ মানে এটা নতুন হয়েছে। তো এই নাম্বারটা কত, নাম্বারটা হচ্ছিল 32,904। ওকে, তো এটা এখানে কত হবে, যে 9-এর সাথে কত গুণ করলে 32,904 হচ্ছে, দেখো যে 32,904কে 9 দিয়ে ভাগ করো, 3 9 27, 5 59, 6 9 54, 6 60, আবার যাবে 6 9 54, 6 64, এটা ভুল হলো কিছুটা, 32,904। ওকে, 3 তারিখে 9, তো এখানে ভুল করেছে, এটা 3,656 হবে, 56 হবে, দিয়ে সম্পূর্ণ এটা মিলে যাবে। হ্যাঁ, করে দেখো মিলে যাবে 3,656। তার মানে এখানে গুণ করবো 3,656 দিয়ে, এখানেও গুণ করবো 3,656 দিয়ে, তো এটা ক্যালকুলেশন করলে আমাদের হবে 91,400। ওকে, তাহলে সংখ্যাটি ছিল হচ্ছিল 91,400। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, যে হোয়াট উইল বি দ্য পপুলেশন অফ এ টাইম আফটার 2 years ইফ দ্য প্রেজেন্ট পপুলেশন ইজ এত, দেন পপুলেশন গ্রোথ ইজ 4%। একই ব্যাপার, যে 4% মানে কত বলো, ক্যালকুলেশন করবো। দেখো 4% মানে হচ্ছিল 1/25, তার মানে হচ্ছিল পপুলেশন কী হয়েছে, ইনক্রিজ হয়েছে, এটা গ্রোথ রেট, মানে একটি জনসংখ্যার শতকরা হার এত হয় এবং জনসংখ্যা বৃদ্ধির হার 4% হয়, তবে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে, তাহলে বৃদ্ধি হয়েছে মানে কত, প্রথম বছরে হবে 25 থেকে 26, দ্বিতীয় বছরে 25 থেকে 26 হবে। এটা যদি 25 ক্যালকুলেশন করি কত, 625, আর 26 2 বছর পর বলেছে তো। হ্যাঁ, দেখো 26 যদি ক্যালকুলেশন করে হচ্ছে 676। ওকে, তো এখানে দেখো 625-এর সঙ্গে যদি আমি 1290 গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে ওই জনসংখ্যাটা, একের পরে 5টা শূন্য আছে, এখানে 5টা, তো 1 2 3 4 5 মানে একটা এরকম শূন্য। ওকে, তো এরকম 676-এর সঙ্গে 1920 গুণ করব, দিয়ে আমরা পাবো হচ্ছিল 1297920। ওকে, তো আমাদের অপশন নম্বর 1টা সঠিক হবে। আমরা যদি এমনি এটা মেথড অনুযায়ী করি, নর্মালভাবে করে কীভাবে হবে দেখো, প্রথমে জনসংখ্যা ছিল এটা 1 2 1 2, এটা বুঝা গেল। জনসংখ্যা বৃদ্ধির হার কত বলো, 25 থেকে 1 বেড়েছে মানে 26, তার মানে 26/25, আর দ্বিতীয় বছর জনসংখ্যা বেড়েছে হচ্ছিল 26/25। তো এটা ক্যালকুলেশন যদি করি আমরা এই অ্যান্সারটা পাবো 1297920। ওকে, তো আমাদের প্রথম অ্যান্সারটা সঠিক হবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, যে দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজ বাই 4% অ্যানুয়ালি if its population is 1991 was এত in 1998 how much was, মানে এখানে দুটো জনসংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে
1998 সালের কত হবে দেওয়া বার করতে হবে। 1991 সালে জনসংখ্যা দেওয়া আছে, মানে এখানে কত বছর, এটা 3 বছর। ওকে, এটা 3 বছরের গ্যাপটা আমাকে বের করতে হবে। দেখো আমরা যদি একই রকমভাবে করি, একই রকমভাবে 4% মানে কত, 4% মানে হচ্ছিল 4% মানে হচ্ছিল 1/25। যদি রেশিও মেথডে করি তাহলে প্রথমে ছিল 25, বৃদ্ধি পেয়ে হয়েছে 26, 3 বছর, তার মানে দ্বিতীয় বছরে 25 থেকে 26, তৃতীয় বছরেও 25 থেকে 26। ওকে, তার মানে পরিবর্তনটা কত হয়, এটা যদি গুণ করে আমরা কত পাবো, এটা 25^3 মানে 15,625। ঠিক আছে, মানে কিউবের যে সূত্রগুলো আছে মোটামুটি 25টা মনে রাখতে হবে, সুবিধা হবে। তাহলে 25^3 মানে 15,625, আর 26^3 মানে হচ্ছে 17,576। ওকে, তো এখান থেকে দেখো এটা হচ্ছিল এই জনসংখ্যাটা 1991 সালে, তার মানে এই যে ভ্যালুটা এর মান দেওয়া আছে তোমার 210912। ঠিক আছে, দেখো এটার সাথে যে 2 গুণ করে তাহলে কিন্তু এটা মিলবে না, মোটামুটি 2 গুণ 12 গুণ 22 গুণ এরকম গুণ করে দেখতে হবে, কারণ 6-এর সাথে যে 2 গুণ করলে 12 হচ্ছে, তাহলে এখানে দেখো যদি 12 গুণ করে তাহলে এটা সম্পূর্ণ মিলে যাবে। ওকে, তাহলে আমাদের 1998 সালের জনসংখ্যা 12 দিয়ে গুণ করব, এটা গুণ করলে দাঁড়াবে 1875300। ওকে, তো এটা ছিল আমাদের জনসংখ্যা, এখানে আমাদের অপশনটা দেওয়া হয়নি। ওকে, এটা হবে আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে এই কোশ্চেন। ওকে, তবে এই কোশ্চেনটা তোমাদের একটু বুঝতে হবে কোশ্চেনে কি বলছে। যে একজন গিগ, ঠিক আছে, মানে একজন গিগ তার অবসরকালীন টাকার 40% স্ত্রীকে দিয়েছিলেন, তিনি তার 3 ছেলের প্রত্যেকে বাকি 20% দিয়েছিলেন এবং বাকি টাকার 50% বিবিধ প্রশ্নমালার জন্য ব্যয় করা হয়েছিল, বাকি এত টাকা ব্যাংকে জমা করা হয়েছিল। গিগ অবসরকালীন কত টাকা পেয়েছেন হিসাব করে। ঠিক আছে, এখানে দেখো সবগুলো রেস্ট, মানে এই যে ট্রামটা আছে না, যে এ গিগ গেভ 20% অফ হিজ রিটায়ারমেন্ট অ্যামাউন্ট, হি অলসো গেভ 20% দ্য রিমেনিং অ্যামাউন্ট। এই রিমেনিং অ্যামাউন্টটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, দেখো প্রত্যেক জায়গায় রিমেনিং অ্যামাউন্ট লেখা আছে, রিমেনিং অ্যামাউন্ট, যদি রিমেনিং অ্যামাউন্ট থাকে তাহলে এইভাবে করব। ওকে, দেখো বিষয়টা কী হচ্ছে, যদি এটা নর্মাল মেথডে করে কীভাবে করব, যে 40% মানে কত, 40% মানে প্রপারলি 40% মানে 3/5, 25% মানে 1/5, আর 50% মানে হচ্ছে 1/2। ঠিক আছে, দেখো খুব সহজে হয়ে যাবে যদি নর্মাল মেথডে করে। কীভাবে করব, যে ধরলাম সে অবসরকালীন n টাকায় পেয়েছিল। ওকে, তাহলে কি হয়েছিল বিষয়টা, যদি অবসরকালীন n টাকা পায়, 40% মানে হচ্ছে 2/5, 40% মানে 2/5, 20% মানে হচ্ছিল 1/5, আর 50% মানে 1/2। ওকে, দেখো এটা বলছে যে এ গিগ 40% রিটার্ন, মানে 40% মানে টাকা দিয়ে 5 টাকার মধ্যে 2 টাকা দিয়ে হয়েছে, তার মানে তার যদি অবসরকালীন টাকায় n টাকা হয় তবে তার এখানে 3 টাকা পড়ে আছে। ওকে, এই 20% বিষয়টা কি, দেখো তিনি তার 3 ছেলের প্রত্যেককে 20% টাকা দিয়েছিলেন, তার মানে একজন পেয়েছে 1/5 টাকা, তাহলে 3 জন পাবে হচ্ছে 3/5 টাকা। ওকে, তার মানে 5 টাকার মধ্যে 3 টাকা দিয়ে হয়ে গেছে, তার মানে পড়ে থাকবে এখানে 2/5 টাকা। এখানেও দেখো, এবং বাকি টাকার 50% বিবিধ জিনিসপত্রের জন্য ব্যয় করা হয়েছিল, তখন 2 টাকার মধ্যে 1 টাকা ব্যয় করেছিল, তার মানে এখানে 1 টাকা পড়ে থাকবে। ওকে, তো এটা আমাদের সমান হয়ে হচ্ছিলো যে টাকাটা পড়ে আছে, মানে 1,20,000। ওকে, এটা আমাদের পড়ে আছে, তার মানে n সমান কত হবে, n সমান এটা ক্যালকুলেশন করবো, যে 120 5 5 25 50 3 × 6। ওকে, এটা যদি কাটাকুটি করে ক্যালকুলেশন করে মোটামুটি এটা আমাদের আসবে একের পরে 3 4টে 5টা, তার মানে 1টা 2টো 3টে 1 2 2 4 4 5 আরও একটা শূন্য আসবে। ওকে, 6 দিয়ে কাটে 2, এখানে 10, তার মানে এখানে আরেকটা শূন্য এক্সট্রা আসবে। এটা হচ্ছে আমাদের নর্মাল মেথড। ওকে,
মানে এই অঙ্কটা একটু অন্য টাইপের, তোমাদের অঙ্কটা একটু খেয়াল করো তাহলে বিষয়টা বুঝতে পারবে। আমরা যদি এটা রেশিও মেথডে করি কীভাবে করবো দেখো, রেশিও মেথডে যদি করি এটা আমরা অঙ্কটা সরিয়ে দিলাম। এটা যদি রেশিও মেথডে করি কীভাবে করবো, ওকে দেখো যে 5 টাকার মধ্যে 2 টাকা খরচ করেছে মানে 3 টাকা পড়ে আছে, এখানে 5 টাকার মধ্যে 3 টাকা খরচ করা হয়ে গেছে মানে এখানে 2 টাকা পড়ে আছে, এখানে 2 টাকার মধ্যে 1 টাকা খরচ করা হয়ে গেছে মানে এখানে 1 টাকা পড়ে আছে। ওকে, তার মানে 2 দিয়ে কেটে দিলাম, তার মানে থাকছে হচ্ছে 25 থেকে 9। ওকে, তার মানে 9 টাকা এখন তো পড়ে আছে, কিন্তু 9 টাকায় পড়ে নেই, এখন কত টাকা পড়ে আছে? পড়ে আছে হচ্ছে 1,20,000 টাকা, বুঝা গেল? তো এটা আমাদের তাই এটা আমাদের কত গুণ পড়ে থাকবে দেখো ক্যালকুলেশন, সরি এখানে 3, এটা 3 ছিল, এটা 3, তার মানে এটা ছিল এরকম গুণ, মানে হচ্ছে 1 2 3 4টে 1 2 3 4টে মানে 40,000 গুণ করতে হবে, তাহলে 25,000-এর সঙ্গে 40,000 গুণ। ওকে, এটা গুণ করলে আমাদের যে অ্যামাউন্টটা বেরিয়েছিল সেটা আমরা পেয়ে যাবো। 1-এর পরে 6টা শূন্য, ওকে 4টে 6টা, তো এটা আমাদের অ্যান্সার হবে। এটা রেশিও মেথডে। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। The population of a village was এত, if it increased by 20% in the first year and then by 30% in the second year, what will be its population after 2 years? ওকে, যে একটি গ্রামের জনসংখ্যা 40,000 ছিল, প্রথম বছরে 20% বৃদ্ধি পেয়েছে এবং দ্বিতীয় বছরে 30% বৃদ্ধি পেয়েছে, এই 2 বছরের পরে ওই জনসংখ্যা কত হবে? দেখো এটা আমরা কী করবো, যে যদি আমরা রেশিও মেথডে করি যে 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/5, আর 30% মানে হচ্ছিল 3/10, তাহলে বৃদ্ধি পেয়েছে প্রথম বছরে 5 থেকে 6 হয়েছে, 1 বৃদ্ধি পেয়েছে, আর দ্বিতীয় বছরে 10 থেকে 3 বৃদ্ধি পেয়েছে মানে 10 থেকে 13 হয়েছে। ওকে, তার মানে এটা আমাদের হয়েছে 50 থেকে 78। ওকে, কিন্তু দেখো এখানে কি দেওয়া আছে, এটা জনসংখ্যা ছিল কত? জনসংখ্যা ছিল হচ্ছে 4 লাখ, তার মানে এখানে জনসংখ্যা ছিল হচ্ছে 4, 1 2 3 4 5। ওকে, তো আমাদের এখানে কত দিয়ে গুণ করলে 4 লাখ হচ্ছে দেখো, মোটামুটি যদি 8-এর পরে, তার মানে এখানে একটা শূন্য এখানে শূন্য ক্যান্সেল হয়ে গেলো, 4টে শূন্য দিয়ে 1 2 3 4, তার মানে এটাকেও 8-এর পরে 4টে শূন্য দিয়ে গুণ করবে 1 2 3 4। ওকে, 8, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে। ওকে, এটা কোথাও ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে কি, 4-এর পরে 5টা শূন্য ছিল, 4টে 5টা, তার মানে এখানে আমাদের 8,000 দিয়ে গুণ করলে হয়ে যাবে। ওকে, 8,000 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে একটা শূন্য বাদ চলে গেলো, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে অপশন নাম্বার 2। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। যে কি বলছে দেখো, 20% of a population of act died due to a war and 5% of the remaining population died in an epidemic. If the present population of the city হচ্ছে এত, then what was the population of the city before the war? তার মানে এখানে দুটো কন্ডিশন আছে, একটা ওয়ার মাঝে একটা যুদ্ধ ঘটে গেছে, ঠিক আছে, যুদ্ধের পরে একটা আর যুদ্ধের আগে একটা। ওকে, কি বলছে 20% মারা যায়, মানে যুদ্ধের কারণে জনসংখ্যা 20% মারা যায়। 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/5। ওকে, তাহলে 5 থেকে 1 মারা গেছে, যুদ্ধের আগে যদি 5 থাকে তাহলে 1 জন মারা গেছে, যুদ্ধের পরে 4 জন আছে, এবং বাকি জনসংখ্যা 5% মহামারীতে মারা যায়। 5% মানে হচ্ছিল 1/20। ওকে, তার মানে 20 জনের মধ্যে 1 জন মারা গেছে মহামারীর কারণে, তার মানে এখানে 19 জন বেঁচে থাকবে। ওকে, তো এটা আমাদের ক্যালকুলেশন কীভাবে হচ্ছে দেখো,
4 দিয়ে কাটলাম, 4 দিয়ে 4 5 20, তার মানে থাকছে হচ্ছে 25 থেকে 19। ওকে, এটা আমাদের হচ্ছে 25 থেকে 19। এটা জনসংখ্যাটা কবে ছিল, যে যুদ্ধের পরে ছিল, বোঝা গেল? যুদ্ধের পরে ছিল 15,200। তার মানে এই যে 19-এর মানটা পেয়েছে, এটার ভ্যালু হচ্ছিল 15,200। ওকে, তো যুদ্ধের আগে কত ছিল সেটা বের করতে হবে। তার মানে এখানে তোমার দেখো, যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে 800 দিয়ে গুণ করে তাহলে এটা পাচ্ছে, তাহলে এখানেও 800 দিয়ে গুণ করবো, তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার 1, 20,000। ওকে, এই অঙ্কটা আমরা যে কোনো মেথডে করতে পারি, তবে আমার মনে হয় যে রেশিও মেথডে তোমার সমস্ত অঙ্কগুলো তুমি করতে পারবে, ওই জন্য আমি রেশিও মেথডটা তোমাদের করাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, একই রকম কোশ্চেন সব, যে 5% population of a town died of some epidemic and 8% remaining population left in panic. If the population of the town নাম এত, find the population of the town at the beginning। ঠিক আছে, এপিডেমিক মানে হচ্ছে করোনা ভাইরাসটা এসেছিলো এরকম বিষয়, ধরো এপিডেমিক। ঠিক আছে, এখানে দুটো কন্ডিশন, এপিডেমিকের পরে একটা জনসংখ্যা, এপিডেমিকের আগে একটা জনসংখ্যা। ঠিক আছে, 5% মানে কত হলো, যে 5% মানে হচ্ছিল 1/20। ওকে, 5% মানে হচ্ছিল 1/20, তাহলে এখানে মাইনাস হবে, 20 থেকে একজন চলে গেছে, তার মানে এটা থাকছে হচ্ছে 19 জন। ওকে, আর 8% মানে কত, 8% মানে হচ্ছিল 8/100, যদি কাটাকাটি করে তাহলে হচ্ছিল 2/25। ওকে, তার মানে 25 জনের মধ্যে 2 জন চলে গেলে থাকছে 23 জন। তার মানে এটা যদি ক্যালকুলেশন করে এসে যাবে 500, এসে যাবে 437। ঠিক আছে, এটা হচ্ছে এপিডেমিকের পরের জনসংখ্যা, মানে এই জনসংখ্যার মান করে দিয়েছে, মান দিয়েছে হচ্ছিল 88,274। তার মানে 437 সঙ্গে যদি 200 দিয়ে গুণ করে তবে এই ভ্যালুটা পাচ্ছে। তো একই রকমভাবে 500-র সাথে যদি 200 দিয়ে গুণ করে তাহলে আমাদের অ্যান্সারটা হবে 101,000। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা অপশন নম্বর 2টা সঠিক হবে। দেখো এই অঙ্কটা যদি আমরা নর্মালভাবে করে দিই কীভাবে হবে, দেখো দেখো যদি এটা আমি ধরি, ধরো প্রথমে জনসংখ্যায় n ছিল। ঠিক আছে, তারপরে কি হচ্ছে 5% পপুলেশন ছেড়ে গেছে, তার মানে 95% পপুলেশন আছে, 8% চলে গেছে, মানে 92% পপুলেশন আছে। এইটার মান হচ্ছিল 88,274। ওকে, তো এখান থেকে আমরা n এর ভ্যালুটা ক্যালকুলেশন করব, যে 88,274 গুণ 100, দুটো শূন্য, নিচে 95 গুণ 92। ওকে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি একই রকম পাবো 101,000। ওকে, এই অ্যান্সারটাই পাবো। দেখো নেক্সট কোশ্চেন, যে মোহন গেটস 12% increase in his sales amount in the first year and 15% increase in the second year. Also his current sale is এত, and what was the sale before 2 years। ঠিক আছে, মানে এটা ছিল প্রিভিয়াস ছিল একটা, এটা ধরো আগে ছিল। ঠিক আছে, এটা আগে, এটা ধরো পরে হয়েছে। তবে এই অঙ্কটা যে কোনোভাবে করা যায়, আমি যদি রেশিও মেথডে করে দিই কীভাবে হবে, দেখো যে 12% ইনক্রিজ মানে আমরা নর্মালভাবে লিখলাম 100 থেকে ধরো 112 হয়েছে, কাটাকাটি করলাম না। ধরো 15% ইনক্রিজ মানে 100 থেকে 115 হয়েছে। ওকে, তো এখানে কতটা পরিবর্তন, দেখো এখানে পরিবর্তন তোমার হয়েছে, এটা তোমার কাটাকাটি করলে অনেক সুবিধা হতো। তার মানে এখানে যদি কাটাকাটি করি 4 দিয়ে 4 25 100। ওকে, আর এখানে 4 দিয়ে কাটলাম, 4 দুগুণে 8, 28। এখানে এখানে কাটাকুটি যাবে, এটা হচ্ছিল কাটলাম হচ্ছিল, ধরো 5 দিয়ে কাটলাম, এটা হচ্ছে 23, এটা হচ্ছে 5 দিয়ে কাটলাম 20। তার মানে এখানে থাকছে 500, এখানে 23,28 গুণ করলে 640। ওকে, তো এবার বলেছে যে তার কারেন্ট মানে এর ভ্যালুটা দেওয়া আছে তোমার হচ্ছে কত, 128,800।
তাহলে এর সঙ্গে যদি 2 গুণ করি, জাস্ট 200 গুণ করলে মিলে যাবে, তার মানে এর সাথে 200 গুণ হবে, তার মানে এটা হয় অ্যান্সার। তার মানে অপশন নম্বর সি, একের পরে 5টা শূন্য। ওকে, মানে 2 নম্বরটা আমাদের সঠিক উত্তর হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। এখানে এই যে 640 সঙ্গে এটা গুণ করে দিলাম, ঠিক আছে। তোমরা যদি এই অঙ্কটা এমনি নর্মাল মেথডে করো, কীভাবে করবে দেখো। ধরো তার পূর্বে সেল ছিল n টাকা, ঠিক আছে। তাহলে ইনক্রিজ হয়েছে কত? ইনক্রিজ হয়েছে 112/100 প্রথম বছরে, দ্বিতীয় বছরে ইনক্রিজ হয়েছে 115/100, যে টোটাল যে ইনক্রিজ হয়েছে 128,800, ঠিক আছে। যদি তোমরা এটা ক্যালকুলেশন করো তাহলে এই ভ্যালু তোমরা পেয়ে যাবে। ওকে, এই অ্যান্সারটাই হবে। চলো নেক্সট অঙ্ক দেখো। যে কি বলছে, অরবিন্দ 25,000 টাকা বিনিয়োগ করে একটি চায়ের দোকান খোলেন। তিনি ওই টাকার 30% আসবাবপত্রের জন্য এবং 20% দোকানের অন্যান্য জিনিসপত্র কেনার জন্য ব্যয় করেন। তিনি দোকানের জন্য রিমিং উপকরণ কেনার জন্য তার কাছে আর কত টাকা, রিমিং মানে অন্যান্য উপকরণ কেনার জন্য রিমেনিং, ঠিক আছে, এটা রিমেনিং উপকরণ কেনার জন্য তার কাছে কত টাকা অবশিষ্ট রয়েছে। দেখো ইংলিশটা দেখুন একবার, যে অরবিন্দ ওপেন এ টি শপ বাই ইনভেস্টিং হচ্ছে এত, হি স্পেন্ড 30% অফ দিস অ্যামাউন্ট অন ফার্নিশিং অ্যান্ড 20% অফ ইট বাইং আদার এসেনশিয়াল ম্যাটেরিয়ালস ফর দ্য শপ। হোয়াট অ্যামাউন্ট রিমেইনস উইথ হিম টু বাই রিমেনিং ম্যাটেরিয়ালস ফর দিস শপ। এখানে দেখো রিমেনিং ওয়ার্ডটা কোথায় আছে, ঠিক আছে, রিমেনিং ওয়ার্ডটা কোথায় আছে দেখো। প্রথমে 30% খরচ করলো, ওকে, তারপরে কিন্তু রিমেনিং ওয়ার্ডটা নেই। 30% খরচ করলো, তারপরেই 20% খরচ করলো, বুঝা গেলো। মানে এটা টোটাল অ্যামাউন্ট থেকে খরচ করলো, মানে অবশিষ্ট অ্যামাউন্ট থেকে খরচ করেনি, বিষয়টা ওইটাই, বোঝা গেলো। বিষয়টা হচ্ছে ধরো তুমি 100 টাকা নিয়ে গেলে বাজারে, দিয়ে তুমি 30 টাকা প্রথমে জিনিস কিনলে, ঠিক আছে, তারপরে আবার 20 টাকা জিনিস কিনলে, তার মানে তোমার ক টাকা থাকলো? তার 50 টাকা থাকলো, বিষয়টা ওইটাই এরকম, ঠিক আছে। তো এখানে বিষয়টা ওইটা দাঁড়াচ্ছে, দেখো এটা যে এখানে রিমেনিং ওয়ার্ড নেই, তাহলে এখানে জাস্ট 30 আর প্লাস 20 একসঙ্গে জুড়ে দেবো। তার মানে সে প্রথমে 50% বাজার করে ফেললো, তার কাছে যে টাকা ছিল 25,000 টাকার 50% বাজার করা হয়ে যায়, 50% মানে 1/2 টাকা বাজার করা হয়ে গেছে। এবার তার কাছে ক টাকা পড়ে আছে, তার মানে টোটাল টাকা যদি 25,000 টাকা হয়, তার কাছে 1/2 টাকা যদি খরচ করা হয়ে থাকে, তাহলে বাদ বাকি কত? 2 থেকে 1 বাদ দিলাম, তাহলে 1/2 টাকা পড়ে থাকবে। তার মানে বিষয়টা হচ্ছে 12,250 টাকা পড়ে থাকবে। ওকে, তো এটা আমাদের অপশনে ভুল আছে। ওকে, সরি, 12,250 টাকা হবে অ্যান্সার। 25,000 তো 12/24, ও সরি 12,500 টাকা হবে, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করে 12,500 টাকা হবে, ঠিক আছে। দেখো তোমাদের আরেক মানে এরকমই একটা অঙ্ক বলে দিই, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। ধরো বিদ্যুৎ বিলের পরিমাণ এসেছে ধরো 3,000 টাকা, আমি অঙ্কটা লিখছি, বিদ্যুৎ বিলের পরিমাণ ধরো 3,000 টাকা। প্রথমে ধরো 10% ছাড় দিচ্ছে, প্রথমে 10% ছাড় দিচ্ছে, প্রথমে 10% ছাড় দেওয়ার পর যে রিমেনিং অ্যামাউন্ট থাকছে, রিমেনিং অ্যামাউন্ট তার উপর আবার 10% ছাড় দিচ্ছে। ওকে, এটা প্রথম অঙ্ক। আর এটা রিমেনিং থাকছে এখানে, ধরো বিদ্যুৎ বিলের পরিমাণ এসে 3,000 টাকা, প্রথমে 10% ছাড় দিল, আবার বলছে সমস্যা নেই দে, আবার 10% তোকে ছাড় দিচ্ছে, মানে এখানে রিমেনিং নেই, বুঝা গেলো, এখানে রিমেনিং নেই, প্রথমে 10% দিল, এবার তোকে 10% দিয়েছে, টাকাটার পরিমাণটা অনেক কম হয়েছে, তুই দে, তোকে আরও 10% ছাড় দিচ্ছি, মানে যে টাকায় বিল এসেছিলো তার উপরে 10% ছাড় দেবো। ওকে, তো এখানে যদি রিমেনিং আছে, তাই এই অঙ্কটা এইভাবে করবো, 3,000 গুণ এটা হচ্ছিলো 10% ছাড়, মানে ক টাকা বিল নেবে? 90/100 টাকা বিল নেবে, এটা ফের 90/100 টাকা বিল নেবে, বুঝা গেলো। এই ছাড় দেওয়া হয়ে গেল, ছাড় দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকলো তার উপরে ফের এত টাকা বিল নেবে, বোঝা গেলো বিষয়টা। এখানে দেখো, এখানে 3,000 টাকায় বিল এসছে, প্রথমে সে 10% বিল নিয়েছে, দিয়ে বলছে দে তোকে আবার 10% বিল ছাড় দেবো,
মানে ওভারঅলের ওপর 10% ছাড় দেবে, মানে এর পরে দেবে না। তার মানে এ দুটো জাস্ট অ্যাড হয়ে যাবে, 10 + 10 মানে 20%। তার মানে তার কাছ থেকে বিল নেবে, তোমার হচ্ছিলো এত টাকা বিল নেবে, বোঝা গেল? এই দুটো কিন্তু অনেক পার্থক্য আছে। এটা হচ্ছিলো রিমেনিং অ্যামাউন্ট উপর নিচ্ছে, এটা রিমেনিং অ্যামাউন্ট, এটা হচ্ছিলো রিমেনিং অ্যামাউন্ট উপর নিচ্ছে, আর এটা টোটাল অ্যামাউন্ট উপর নিচ্ছে, টোটাল অ্যামাউন্ট। ঠিক আছে, আশা করি তোমাদের এই বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হলো। দেখো আমরা কয়েকটা কোশ্চেন দেখে নিই, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। হ্যাঁ, এখানে ধর কি বলছে যে রামের আয় 50,000 টাকা যদি সে ওই পরিমাণের 20% আসবাবপত্রের জন্য এবং 10% অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ব্যয় করে, তাহলে তার কাছে অবশিষ্ট কত থাকবে। ঠিক আছে, দেখো কি বলছে, রামস ইনকাম ইজ 50,000 if he spend 20% of this amount on furnishing and 10% of it, এটা রিমেনিং নেই কিন্তু, ওকে, 10% of it on buying other essential materials, what amount remains with him, তার কাছে কতটা পড়ে থাকবে। ওকে, দেখো আমি তোমাদের বললাম যে সে 20% প্রথমে খরচ করছে, তারপরে আবার 10% খরচ করছে, এখানে রিমেনিং নেই বলে যুক্ত হয়ে গেল, তার মানে সে টোটাল 30% টাকা খরচ করছে, বোঝালো? তার মানে তার কাছে পড়ে থাকছে 70%। ওকে, তার যে অ্যামাউন্ট 50,000, তার 70% তার কাছে পড়ে থাকছে, সরি। ওকে, তার মানে এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে 35,000। ওকে, দেখো নেক্সট অঙ্ক দেখে নিই। একই টাইপের অঙ্ক, যে ভাষাটা একটু আলাদা করে দিয়েছে, যে রামের আয় 50,000 টাকা যদি সে এই পরিমাণের 20% আসবাবপত্রের জন্য এবং বাকি 10% অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ব্যয় করে, তাহলে তার কাছে কত টাকা অবশিষ্ট থাকবে। দেখো এখানে ইংলিশে দেখো, ইফ ইউ স্পেন্ড 20% অফ দিস অ্যামাউন্ট অন ফার্নিশিং অ্যান্ড 10% অফ রিমেনিং, তাই এখানে দেখো রিমেনিং উল্লেখ আছে। তো রিমেনিং থাকলে আমরা কীভাবে করবো, দেখো এটা রেশিও মেথডে করা যায়, এমনি করা যায়। যদি এমনি করি, টোটাল অ্যামাউন্ট কত, টোটাল অ্যামাউন্ট এটা, প্রথমে সে 20% খরচ করছে, মানে তার কাছে 80% পড়ে থাকছে। ওকে, এবং পরবর্তীতে এই রিমেনিং অ্যামাউন্টের 10% খরচ করছে, মানে তার কাছে পড়ে থাকছে 90% অ্যামাউন্ট। ঠিক আছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 5,040 আর 9, তার মানে 36,000 এটা তার কাছে পড়ে থাকবে। দেখো এই অঙ্কটা আর এই অঙ্কটা দুটো একই টাইপের অঙ্ক, জাস্ট একটু ভাষা আলাদা। এখানে রিমেনিং উল্লেখ আছে, আর এখানে দেখো এখানে কোনো রিমেনিং উল্লেখ নেই, এখানে অফ ইট মানে হচ্ছিল এবং ওই পরিমাণের টাকার, বোঝা গেল, উল্লেখ আছে। এই জন্য অঙ্ক দুটোর অ্যান্সার সম্পূর্ণ আলাদা হয়ে গেল। তোমরা এই বিষয়টি লক্ষ্য করবে এক্সাম হলে। ওকে, দেখো আরও কিছু অঙ্ক করি। দেখো এত বড় কোশ্চেন দেখে ঘাবড়ানোর কিছু নেই, তোমরা জাস্ট কোশ্চেনে পড়ো যে সংযোগ নামে কোনো একটা ব্যক্তি আছে, সংযোগ পকেট মানি হিসেবে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পায় সে 20% বই কেনার জন্য, এবং বাকি যে রিমেনিং উল্লেখ আছে, এই দেখো এখানে রিমেনিং, বোঝা গেল, এবং বাকি 25% স্টেশনারি কেনার জন্য ব্যয় করে, যা অবশিষ্ট মানে কি, এটাও রিমেনিং, বোঝা গেল। যা অবশিষ্ট থাকে তার 10% দরিদ্রদের দান করেন, বাকি টাকা সে মিষ্টি ইত্যাদি কিনে খরচ করেন, এবং এর পরিমাণ দাঁড়ায় হচ্ছে 13.50 টাকা, বোঝা গেল। তার পকেট মানি হলো কত, মানে এই টাকাটা সে মিষ্টি কেনার জন্য খরচ করেছে, বোঝা গেল। তার মানে দেখো, যদি তার কাছে ধরে নিলাম এক্স পরিমাণ টাকা থাকে, যদি এক্স পরিমাণ টাকা থাকে, যদি রিমেনিং থাকে কীভাবে করবো দেখে নাও, হয় রেশিও মেথডে করবো, নাহলে এভাবে করবো। যদি তার কাছে এক্স পরিমাণ টাকা থাকে, তাহলে সে কী করছে, 20% টাকা বই কেনার জন্য ব্যয় করছে, তার মানে 80% টাকা তার কাছে পড়ে থাকছে। ওকে, আবার দেখো এই যে রিমেনিং 75% টাকা কী করছে, স্টেশনারি পিছনে ব্যয় করছে, তার মানে তার কাছে পড়ে থাকছে 75/100। ওকে,
এবং 10% অফ লেফট মানে যে রিমেনিং অ্যামাউন্ট থাকছে তার 10% কী করছে, চ্যারিটির জন্য ব্যয় করছে, তাহলে তার কাছে কত পড়ে থাকছে, তার কাছে পড়ে থাকছে 90/100, এই টাকাটা পড়ে থাকছে। এবার এই টাকাটাই দিয়ে যে টাকাটা পড়ে থাকলো সেই টাকাটা দিয়ে সে কী করছে, মিষ্টি কিনেছে, তো এই টাকাটার পরিমাণ দেওয়া আছে 13.50। ওকে, এই টাকাটার পরিমাণ দেওয়া আছে, এই টাকাটার পরিমাণ দেওয়া আছে 13.50। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, এখানে এক্স গুণ এটা এবার 4/5, এটা এবার 3/4, এটা এবার 9/10। ওকে, এটা হচ্ছে 13.50। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো কত আসবে, যে এটা উল্টে দেবো মানে এরকম চলে যাবে 13.50 এক্স সমান এটা আসবে 13.50 মাল্টিপ্লাই, সব উল্টে যাবে, এসে কেটে দাম, ধরো এটা কেটে দাম, ঝামেলা মিটে গেলো। তাহলে এখানে কত থাকছে, এটা 50/27 থাকছে। ওকে, এটা দশমিক তুললাম, নিচে 100 আসলো, 0 0 0 0 কেটে গেল, 27 দিয়ে কাটলাম, এটা 5 হবে, তাহলে 5×5=25। ওকে, তো আমাদের এখানে অপশন সব দেওয়া নেই, তো আমাদের সঠিক উত্তর হবে 25। দেখো আমরা এই অঙ্কটাই রেশিও মেথডে কীভাবে করবো, দেখো বুঝে নাও রেশিও মেথডটা। দেখো রেশিও মেথড, ঠিক আছে, রেশিও মেথডের বিষয়টা হয় এখানে একটা সংখ্যা, এটা হচ্ছে টোটাল আসে প্রথমে, ঠিক আছে, তারপরে এখানে লেফট, বিষয়টা এরকম, ঠিক আছে, এটা রিমেনিং আছে বলে রেশিও মেথডে হচ্ছে, আনলেস হতো না। ওকে, দেখো এই 20% মানে কত, পার্সেন্ট করে লিখে নিই আমি এখানে, 20% মানে হচ্ছিল 1/5। ওকে, 25 মানে 1/4, 10% মানে 1/10। ওকে, প্রথমে কি 5 টাকা ছিল, আমি 1 টাকা খরচ করেছি মানে 4 টাকা পড়ে থাকবে, পরে 4 টাকা ছিল 1 টাকা খরচ করেছে মানে 3 টাকা পড়ে থাকবে, 10 টাকা ছিল 1 টাকা খরচ করেছে মানে 9 টাকা পড়ে থাকবে। ওকে, এটা যদি ক্যালকুলেশন করি আমি, 4 কেটে গেল, তার মানে থাকছে 50, এটা 27, ঠিক আছে। এই যে 27 টাকা পড়েছিল, এই 27 টাকা এখানে 27 দেওয়া নেই, কত দেওয়া আছে 13.50, কারণ কি, কারণ হচ্ছে এই টাকা দিয়ে আমি এটাকে 2 দিয়ে ভাগ করবো, এই টাকা দিয়ে আমি মিষ্টি কিনেছি, বোঝা গেলো, অঙ্কে দিয়েছে 13.50, 27কে 2 দিয়ে ভাগ করলে আমরা এই সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে আমাদের যে টোটাল অ্যামাউন্ট ছিল যেটা আমার পকেট মানে সেটাকে 2 দিয়ে ভাগ করবো, তার মানে এটা থাকছে 25, বোঝা গেলো। তাহলে আমাদের সঠিক উত্তরটা 25। তো তোমরা রেশিও মেথড অথবা যে মেথডে করলাম যেটাতে খুশি তোমরা ইচ্ছে করো। ওকে, দেখো নেক্সট অঙ্ক, দেখো যে কারখানায় তৈরি 20% খেলনা ত্রুটিপূর্ণ এবং বাকি 25% খেলনা ক্ষতিগ্রস্ত, যদি 4800টি খেলনা সঠিক অবস্থানে থাকে তাহলে খেলনা তৈরির সংখ্যা কত ছিল। ওকে, তো এখানে আমি যদি রেশিও মেথডে করি কীভাবে করবো, দেখো এখানে টোটাল টয় লিখবো, বুঝলো, আর এটা হচ্ছিল মানে গুড টয়, যেগুলো ভালো পজিশনে আছে, ঠিক আছে, ভালো পজিশনে আছে বা এরকম বিষয় না। তার মানে 20% মানে কত, 20% মানে হচ্ছিল 1/5, আর 25% মানে হচ্ছিল 1/4। ওকে, দেখো এটা হচ্ছে 20% টয় কি ডিফেক্টিভ, তাহলে 5টার মধ্যে একটা যদি ডিফেক্টিভ হয় তাহলে 5টার মধ্যে ভালো কোনটা, 4টে, বুঝা গেল, গুড টয় মানে ভালো টয়, এখানে এটা টোটাল টয়, এটা ভালো টয়, তার মানে একটা ডিফেক্টিভ -1 করে দিলাম, বুঝা গেল। এখানে দেখো 4টের মধ্যে একটা ক্ষতিগ্রস্ত, তার মানে কটা ভালো, 4টের মধ্যে একটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে 3টে ভালো, বুঝা গেল। তার মানে কাটাকুটি করলাম, তাহলে 5টার মধ্যে 3টে ভালো টয়, 5টার মধ্যে 3টে ভালো টয়, কিন্তু কি বলছে, ইফ দ্য 4800 টয়েস আর কারেক্ট পজিশন, বোঝা গেল। তার মানে এখানে 3টে নেই, এখানে এই সংখ্যাটা দেওয়া আছে 4800। ওকে, তো আমাদের ভালো টয়ের সংখ্যা কত হবে, এখানে 16 দিয়ে গুণ করলে আমরা এটা পেয়ে যাচ্ছি 1600 দিয়ে, তাহলে ভালো আমাদের টোটাল যে টয় হবে সেটা হচ্ছে 8000। ওকে, আমাদের অ্যান্সার 3। এই অঙ্কটা আমি রেশিও মেথডে করালাম, বুঝা গেল। আর যদি লিখে করে কীভাবে হবে, দেখো যদি লিখে আমি করাই, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, দেখো এটা থাক, সমস্যা নেই, ঠিক আছে। দেখো এটা যদি লিখে করে আমি কীভাবে হবে,
ধরি টোটাল টয়ের সংখ্যা n ধরলাম, ঠিক আছে। এবার এখানে 20% টয় কি খারাপ, তার মানে 80% টয় ভালো। ওকে, এখানে দেখো 25% টয় কি ড্যামেজড, তাহলে আমার 75% টয়েস ভালো। এই যে ভালো টয়ের সংখ্যা দেওয়া আছে 4800। এখান থেকে আমরা এনের ভ্যালু বের করবো, আমরা অ্যান্সারটি পেয়ে যাবো। আমাদের অ্যান্সার 8000 আসবে। ওকে, তো তোমরা যে মেথডে খুশি সেই মেথডে করো, কোনো সমস্যা নেই। চলো নেক্সট অঙ্ক। এই অঙ্ক দেখো, অঙ্কগুলো দেখে মনে হবে অনেক বড়, কিন্তু অঙ্কগুলো আসলে কিছু নেই। দেখো, বৈদ্যুতিক বাল্বের একটি চালানে যেখানে ভাঙা আছে, এটা কথা 4% ভাঙা, এবং বাকি অংশ, এটা রিমেনিং বাকি অংশের 25% ত্রুটিপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। যদি ভাঙা এবং ত্রুটিপূর্ণ বাল্বের সংখ্যা 112টি হয়, তবে চালানে বলের সংখ্যা কত? এই অঙ্কটা তোমাদের একটু ফোকাস দিতে হবে। এখানে দেখো, এখানে দেওয়া আছে ত্রুটিপূর্ণ বাল্বের সংখ্যা দেওয়া আছে। ওকে, এখানে কিন্তু ভালো বাল্বের সংখ্যা দেওয়া নেই। আমরা কি করেছিলাম, রেশিও মেথডে যদি করি, দেখো রেশিও মেথডে যদি করি, 4% মানে কত? 4% মানে হচ্ছিল 1/25। ওকে, আর 25% মানে হচ্ছিল 1/4। ওকে, তো আমরা কি লিখছিলাম এখানে? প্রথমে লিখবো টোটাল বাল্ব, তাই না? আর এটা হচ্ছিল ডিফেক্টিভ, তার মানে ইফেক্টিভ বাল্ব লিখবো। ইফেক্টিভ বাল্ব মানে এটা ভালো বাল্ব, এটা মানে হচ্ছিল ভালো, এটা মানে হচ্ছে গুড কন্ডিশন আছে, বুঝলো? আর এখানে টোটাল বাল্ব, দেখো যদি 25টার মধ্যে একটা যদি খারাপ হয়, 25টার মধ্যে একটা খারাপ, তাই তো? তাহলে ভালো কটা? 24টা ভালো। ওকে, আর এখানে দেখো 4টির মধ্যে একটা যদি ডিফেক্টিভ হয়, তাহলে এখানে ইফেক্টিভ করা হবে। 4টির মধ্যে একটা ডিফেক্টিভ মানে 3টি ইফেক্টিভ হবে, বোঝা গেলো? এখান থেকে পেলাম এটা আমি। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি যে 4 6 24, তার মানে থাকছে 25 থেকে 18। ওকে, তার মানে টোটাল টয়ের সঙ্গে যদি 25 হয়, তবে ভালো টয় মানে গুড কন্ডিশন আছে 18টি, তাহলে নষ্ট হয়েছে কটা? এখানে 7টি নষ্ট হয়েছে, তাই তো? কিন্তু এখানে দেখো ত্রুটিপূর্ণ বাল্বের সঙ্গে 112টা দেওয়া আছে, তাহলে আমাদের এখানে ত্রুটিপূর্ণ বাল্বের সঙ্গে 7টি বেড়েছে, তার মানে এই সংখ্যাটা 112, তাই তো? মানে 7-এর সঙ্গে কত গুণ করলে 112 হবে? 7-এর সঙ্গে আমরা যদি 16 গুণ করি, ঠিক আছে? দেখো 7-এর সঙ্গে যদি আমরা 16 গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছিল ত্রুটিপূর্ণ বাল্বের সংখ্যা। তাহলে বলেছে চালানের বলের সংখ্যা, চালানে এটা বাল্বের হবে, হ্যাঁ বলেন না, বাল্বের সংখ্যা কত হবে? তো এটা টোটাল বাল্ব কত হবে? এর সাথে 16 গুণ করলে 400 হবে টোটাল বাল্বের সংখ্যা। যদি বলতো ভালো বাল্বের সংখ্যা কত, তাহলে 18-র সঙ্গে 16 গুণ করতাম, যেটা হতো সেটা হচ্ছিল ভালো বাল্ব, বোঝা গেল? এখানে তার মানে আমাদের সঠিক উত্তরটা হবে অপশন নম্বর 3, ঠিক আছে, 400। এই অঙ্কটা একটু ভাষা আছে, তোমাদের একটু লক্ষ্য করতে হবে, আগের অঙ্কের মতনই, জাস্ট এখানে বলেছে ত্রুটিপূর্ণ বাল্বের সংখ্যা কত। ওকে, দেখো নেক্সট অঙ্ক। এই অঙ্কটা পড়ো, এই অঙ্কটা তোমাদের একটু অ্যাডভান্স টাইপের মনে হবে, কিন্তু অঙ্কটা অত্যন্ত সোজা অঙ্ক। দেখো কি বলছে, যে বাংলা দেখো, প্রমোদ তার মাসিক আয়ের গড়ে 10% গাড়িতে পেট্রোল ভরার জন্য ব্যয় করে, বাকি 80% গৃহস্থলী খরচে ব্যয় করে, এবং সে তার বেতনের 10% সঞ্চয় করে। যদি সে গৃহস্থলী খরচে 24,000 টাকা ব্যয় করে, তবে তার বার্ষিক আয় কত? অঙ্কটা দেখো ইংলিশে কি বলছে, প্রমোদ uses averagely 10% of his monthly income for filling the petrol in his car. Rest is a rest as উল্লেখ আছে, বুঝলো? Rest 80% is spent on home expenditure and he saves 10% of his salary. If he monthly spend হচ্ছে এত on home expenditure, then what is his annual income? দেখো কি বলছে এখানে, রেস্ট 80% কি করে বাড়ি তৈরিতে খরচ করে। এখানেও দেখো যে সে মাসে 24,000 টাকা কী করে বাড়ি তৈরিতে খরচ করে। সে তো মান্থলি স্যালারি পায়, স্যালারি কী হয়, স্যালারি তো মান্থলি পায়, তাই না? স্যালারি মান্থলি পায়, অ্যানুয়ালি কত স্যালারি পায় না, যারা সার্ভিস করে তারা সব মান্থলি স্যালারি পায়। ওকে, তো সেই স্যালারি 80% সে কী করছে, ঘর তৈরিতে খরচ করছে, মানে ঘর তৈরি বলতে হোম এক্সপেন্ডিচারে খরচ করছে। ওকে,
গৃহস্থলী খরচ মানে গৃহস্থলী খরচে ব্যয় করছে, বুঝলো? যে এই যে 80%, এটা দেখো এখানে গৃহস্থলী খরচ দিয়েছে 24,000, তো আমাদের দেওয়া আছে এখানে 80%-এর যে ভ্যালু সেটা আমাদের 24,000-এর সঙ্গে সমান হবে। দেখো এটা 80% সে গৃহস্থলীর সরঞ্জাম মানে গৃহস্থলীর যে সমস্ত জিনিসপত্র কিনতে হয় সেগুলোতে ব্যয় করছে, তাহলে 80%-এর ভ্যালু আমরা সমান হবে কত? 24,000। তাহলে 1%-এর ভ্যালু সমান হবে কত? 1%-এর ভ্যালু সমান হবে 3,000। 0 কেটে দিলাম, তার মানে 8 দিয়ে কাটলে 3,000। তার মানে 100% তার স্যালারি হবে নিশ্চয়ই, তাহলে 100% 30,000। ওকে, তাহলে চেয়েছে তার বার্ষিক আয় কত। এখানে দেখো 100% মানে 30,000। 30,000 কি? এটা হচ্ছে তার মান্থলি স্যালারি। ওকে, মান্থলি স্যালারি। তার বাৎসরিক স্যালারি কত হবে? নিশ্চয়ই 12 মাসে 1 বছর, তার 12 দিয়ে গুণ করবো, তার মানে 3,60,000 টাকা তার বাৎসরিক স্যালারি হবে। তো আমাদের অপশন নাম্বার 1 সঠিক হবে। এই অঙ্কটা একটু অ্যাডভান্স লেভেলের, তোমাকে একটু ভাবতে হবে, তবে হয়ে যাবে। ওকে।